অভিনেতা তরুণ কুমার তাঁর স্মৃতিচারণায় জানালেন, প্রভাতদা ওই সময় একদিন আমাদের বাড়িতে এলেন বিচারকের অফার নিয়ে। অরুন্ধতী বৌদির স্বামী পরিচালক প্রভাত মুখোপাধ্যায়কে দাদা আগেই চিনত। বেশি ছবি না করলে কি হবে, প্রভাতদার কাজের প্রতি দাদার একটা ভরসা ছিল। দাদা এও শুনেছিল প্রভাতদা প্রথমে বিচারকের জ্ঞানেন্দ্রনাথ চরিত্রের জন্য বোম্বের অশোক কুমারকে ভেবেছিলেন, যোগাযোগও করেছিলেন। তারপর কী কারণে যেন সব ভেস্তে যায়। দাদা কিন্তু দ্বিতীয় অফার বলে সেদিন মুখ ফিরিয়ে নেয়নি। প্রথমত, তারাশঙ্করের কাহিনী নিয়ে ছবি তৈরি হতে চলেছে বিচারক। তারাশঙ্করের লেখনী শক্তিকে দাদা অন্তর থেকে শ্রদ্ধা করত। দ্বিতীয়ত, বিচারকের চিত্রনাট্য শুনে দাদা মুগ্ধ হয়েছিল জ্ঞানেন্দ্রনাথ চরিত্রের প্রতি। সে সময় যেসব চরিত্রে দাদা অভিনয় করছিল, জ্ঞানেন্দ্রনাথ সে তুলনায় ছিল একেবারেই অন্য গোত্র। দাদার সৃজনশীল শিল্পী মন তো তখন এটাই চাইছে, নতুন ধরনের চ্যালেঞ্জ। আমার মাথায় বিচারকটা অন্যভাবে খেলা করলো। হঠাৎ মনে পড়ল তারাশঙ্করেরই সপ্তপদী কাহিনীর কথা। মাত্র কিছুদিন আগে বইটা পড়েছি, মনেও ধরেছে। দাদা ততক্ষণে আবার তারাশঙ্করের অন্য একটা কাহিনী মনে ধরে গেছে, পঞ্চপুত্রী। আমি দাদাকে নিরাশ করে বললাম, পঞ্চপুত্রী মানে তো 5 জন মেয়ে চাই। তোমার হাতে তো ভালো অভিনেত্রী বলতে সাকুল্যে 2 জন, রমাদি আর সাবিত্রী। বাকি 3 জনকে পাবে কোথা থেকে? আমার যুক্তিটা দাদা মেনে নিল, কিন্তু লেখার প্রতি ভালো লাগা যাবে কোথায়? তারাশঙ্করের পাইকপাড়ার বাড়িতে যখন সপ্তপদীর চিত্তসত্ত্ব কিনতে যাচ্ছি, দাদা রাস্তাতেই বারবার বলল, বুঝলি বুড়ো, 2টো চিত্তসত্ত্বই কিনে নেব, কে আবার পঞ্চপুত্রী করে দেবে? আমাদের ভালো লাগা মাঠে মারা যাবে তখন। তারাশঙ্করদা আমাদের আগে থেকেই চিনতেন, দাদাকে কিছুটা বাড়তি স্নেহ করতেন বলে আমার আজও বিশ্বাস। চাঁপাডাঙ্গার বউতে দাদার অভিনয় দেখে তারাশঙ্করদার মতো খুঁতখুঁতে মানুষও প্রশংসা না করে পারেননি। আমিও যে তারাশঙ্করদার স্নেহাশীর্বাদ পাইনি তা নয়। বিশ্বরূপায় প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছিলাম তো ওরই দাক্ষিণে। সেদিন পাইকপাড়ার বাড়িতে আমাদের 2 ভাইকে ঢুকতে দেখে তারাশঙ্করদা হাসি মুখে অভ্যর্থনা করে বলেছিলেন, কি ব্যাপার, জোর মানিক যে, নিশ্চয়ই কোনো মতলব আছে। সপ্তপদী নিয়ে আমাদের ছবির পরিকল্পনা শোনাতে খুশি হয়েছিলেন তারাশঙ্করদা। উৎসাহ দিয়ে বলেছিলেন, এ তো অতি উত্তম প্রস্তাব। উত্তম নিজে বাড়ি বয়ে এসেছে প্রত্যাশা বুকে নিয়ে, ওকে কি নিরাশ করতে পারি? সতর্ক করে দিয়ে একই সঙ্গে তারাশঙ্করদা বলেছিলেন, দেখো, আমার বিনা অনুমতিতে কাহিনীর অদল বদল ঘটাতে যেও না যেন। এই নিয়ে আমার সঙ্গে প্রভাত মুখোপাধ্যায়ের এক পোস্ত মন কষাকষি হয়ে গেছে। আমরা 2 ভাই তো অনুমতি পেতে ব্যস্ত। ঘাড় নেড়ে সায় দিয়ে বেরিয়ে আসি পাইকপাড়ার বাড়ি থেকে। তখনও ঘুণাক্ষরে জানতাম না একদিন এই বাড়িতেই আসতে হবে চিত্রনাট্য পাল্টাবার আবদার নিয়ে। প্রভাতদার কাছে পরে দাদা জানতে চেয়েছিল চিত্রনাট্য অদল বদলের ব্যাপারে। প্রভাতদা বিস্তারিতই উত্তর দিয়েছিল দাদাকে। দাদার মুখ থেকে আরও পরে ঘটনাটা শুনেছিলাম আমি। আসলে বিচারকের চিত্তসত্ত্ব বিক্রি করে দেবার পর তারাশঙ্করদা আচমকা কাহিনী অবলম্বনে তৈরি চিত্রনাট্য দেখতে চান। প্রভাতদা নিজের ছবির জন্য নিজেই চিত্রনাট্য লিখে থাকেন। বিচারকের ক্ষেত্রেও তাই করেছিলেন। তারাশঙ্করদার কিন্তু প্রভাতদার লেখা চিত্রনাট্য পছন্দ হলো না। তিনি পাল্টা প্রস্তাব দিলেন, চিত্রনাট্যর শেষটা বদলে দাও, নইলে ছবি চলবে না। প্রভাতদার দাপুটে মানুষ, উনিই বা মানবেন কেন তারাশঙ্করদার বক্তব্য? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা সাহিত্যিক হতে পারেন, কোনো ধরনের সাহিত্য জনপ্রিয়তা পায় তাও নিশ্চয়ই জানেন, কিন্তু তার মানে তো এই নয় যে দর্শকরা কোন ধরনের চিত্রনাট্য পছন্দ করবে, কোনটা করবে না তাও উনিই বলে দেবেন। তারাশঙ্করদা তাই কাহিনীকে এড়িয়ে জ্ঞানেন্দ্রনাথকে মারতে চাইলেও প্রভাতদা রাজি হলেন না।
মুখের ওপর বলে দিলেন, আমি বিশ্বাস করি না পুরুষ মানুষের আত্মহত্যায়। তারাশঙ্করদার আত্মমর্যাদায় নিশ্চয়ই আঘাত করেছিল প্রভাতদার প্রত্যাখ্যান। কিছুটা বিরক্ত হয়েই বলেছিলেন, ঠিক আছে, তোমায় যখন চিত্তসত্ত্বই বিক্রি করে দিয়েছি, তখন কাহিনী নিয়ে তুমি যা ইচ্ছে করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করো না। কেন তারাশঙ্করদা সেদিন অমন জেদ ধরেছিলেন চিত্রনাট্য বদলাতে? দাদা পরে একটা ঘটনা শুনিয়েছিল প্রভাতদার মুখে। সত্যজিৎ রায় নাকি বিচারক পড়ার পর স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, আপনার বিচারকের কাহিনী ভালো, পড়ার সময় মন টেনে রাখে, কিন্তু চলচ্চিত্রে রূপান্তরিত করার মতো গুণাগুণ কাহিনীর মধ্যে নেই। দাদা ঘটনাটা শুনেই লাফিয়ে উঠেছিলেন। প্রভাতদাকে বলেছিল, এতক্ষণে বুঝলাম আসল কারণটা। আপনারই তো প্রথম ধরা উচিত ছিল এই কারণটা। তারপর তারাশঙ্করদাকে বুঝিয়ে বললে ল্যাটা চুকে যেত। ঘটনাটা দাদার মুখে শুনে আমিও বোকার মতো বলে উঠেছিলাম, এর মধ্যে আবার আসল কারণ কোথায় খুঁজে পেলে? দাদা তখন উত্তর দিল, তোরও দশা দেখছি প্রভাতদার মতোই হয়েছে। আরে বাবা, মানিকদা যে উপন্যাস পড়ে চলচ্চিত্র তৈরির গুণাগুণ খুঁজে পায়নি, সেই উপন্যাসের চিত্রনাট্য কীভাবে হুবহু অনুমোদন করেন তারাশঙ্করবাবু? তাই তো কাহিনীতে না থাকলেও চিত্রনাট্যে জ্ঞানেন্দ্রনাথকে মারতে চেয়েছিলেন তারাশঙ্করবাবু। তাতে বাস্তবতা ক্ষুণ্ণ হচ্ছে নাকি ধারাবাহিকতার অভাব করছে, সে ব্যাপারটা তলিয়ে দেখেননি। বিচারকের চিত্রনাট্য পড়ে দাদা অবশ্য প্রভাতদাকেই সমর্থন করেছিল। জ্ঞানেন্দ্রনাথ চরিত্রটা দাদাকে এতটাই নাড়া দিয়েছিল যে অর্ধেক পারিশ্রমিকে কাজ করতে পর্যন্ত সম্মত হয়েছিল। আজ বুঝতে পারি দাদার মধ্যে তখন চরিত্রর খিদে প্রবল হয়ে উঠেছিল, নইলে কেউ পেশাগত ক্ষেত্রে আর্থিকভাবে আপোস করে? বিচারক যারা দেখেছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন দাদার চরিত্রটা ছিল অদ্ভুত, রোমান্টিক, অথচ ভগবান বিরোধী প্রথম জীবনে। শেষে অবশ্য ভগবানের প্রতি বিশ্বাসে উত্তরণ ঘটবে জ্ঞানেন্দ্রনাথের। দাদার দুই নায়িকার চরিত্রে অভিনয় করেন অরুন্ধতী দেবী ও দীপ্তি রায়। অরুন্ধতী দেবীকে আমি টুকু বৌদি বলে ডাকতাম। দাদার সঙ্গে বেশ কয়েকটা ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিল বৌদি। দেখতে যেমন বৌদি সুন্দরী ছিলেন, সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকতো অসাধারণ ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের কারণেই চট করে কাউকে ওর সঙ্গে হালকা বা চটুল হাসি ঠাট্টা করতে দেখিনি। প্রভাতদা আর অরুন্ধতী বৌদির মধ্যে তখন একটা মানসিক অশান্তি শুরু হয়েছে, সম্পর্কের সুতোয় টান পড়েছে। দাদা আর আমি ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেতাম। নিঃসন্দেহে ওদের জীবনে ঘটনাটা ছিল গুরুত্বপূর্ণ। আমি ব্যাপারটাকে কোনোভাবে হালকা করতেও চাই না, তবে এ কথাও না বলে থাকতে পারছি না, ওদের টানাপোড়েন শুটিংয়েও প্রভাবিত করত। হয়তো কোনো দিন কোনোভাবে টুকু বৌদির উপর অসন্তুষ্ট হয়েছেন প্রভাতদা। সেই সময় হয়তো একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শট টেক করতে হবে। শুটিং শুরু হলো, কিন্তু দাদা যতবার শট দিচ্ছে এনজি হয়ে যাচ্ছে, অর্থাৎ নট গুড হয়ে যাচ্ছে। কিছুতেই প্রভাতদাকে সন্তুষ্ট করানো যাচ্ছে না। প্রথম দিকে দাদা বিরক্ত হতো, পরে বুঝে নিল আসল রহস্য। এমনিতে দাদা ভালো ম্যানেজ মাস্টার, কোনো পরিচালক বা প্রযোজক দাদার ওপর রাগ করে থাকতে পারত না। দাদা শেষে এমন ঘটনা ঘটলে নিজে থেকেই প্রভাতদাকে প্রস্তাব দিত, আজ দাদা এত অবধি থাক, কাল ফ্রেশ মুডে ফ্লোরে ঢুকবো, দেখবেন ছটফট শটগুলো টেক হয়ে যাচ্ছে, এত সময় নষ্ট হবে না। যদিও দাদার ডেট নিয়ে তখন পরিচালকরা ততস্থ থাকতো। দাদার একটা ডেট নষ্ট মানে সকলে চিন্তায় পড়ত, কবে আবার ফাঁক ফোকরে একটা ডেট বাড়ানো যাবে কে আগাম বলতে পারে। কিন্তু প্রভাতদা ওই রকম পরিস্থিতিগুলোয় দাদার কথাই মেনে নিত। পরদিন একদিনে দুদিনের কাজ উঠে যেত শিল্পী, পরিচালক, কলাকুশলীদের আন্তরিক উৎসাহে। বউ ঠাকুরানির হাট করতে গিয়ে দাদা যেমন ঘোড়া চালানো বা হর্স রাইডিং শিখেছিল, বিচারকের শুটিংয়ের সময় শিখল টেনিস খেলা। প্রভাতদা অবশ্য টেনিস শিখতে হবে বলে কখনো জোর দেননি। শুটিংয়ের কয়েকদিন আগে কেবল বলেছিলেন, উত্তম, তোমায় কয়েকটা টেনিস খেলার শট দিতে হবে, পারলে আগে গিয়ে খেলাটা দেখে নিও, শুটিংয়ের সময় সুবিধে হবে।
দাদা সাউথ ক্লাবে দিন কয়েক যাতায়াত করার পরই একদিন বলল, বুঝলি বুড়ো, সাউথ ক্লাবের মেম্বারশিপ নিয়ে ফেললাম। আমি তো আকাশ থেকে পড়লাম, ওখানে গিয়ে কি করবে? দাদা ভাবলেশহীন মুখে জবাব দিল, কেন, টেনিস খেলবো। জানতাম দাদার মাথায় যে নেশা একবার জাগার দেয় তার শেষ না দেখে ছাড়ে না। দাদার সঙ্গে পরে আমিও গেছি সাউথ ক্লাবে। দাদা তখন শুটিং সেরে স্টুডিও থেকেই পোশাক বদলে চলে যেত ক্লাবে। ওখানেই লোক মুখে শুনলাম দাদা যে মার্কারটির কাছ থেকে খেলার ধরন বুঝতে গিয়েছিল, সে পরে দাদাকে বলে, কেন আপনি মেম্বার হচ্ছেন না? নিয়মিত খেললে তো টেনিস খেলাটাও শিখে যাবেন, এক্সারসাইজটাও হয়ে যাবে। এমনিতে সাউথ ক্লাবের মেম্বারশিপ পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবীর জন্য তখন নিয়মকানুন কিছুটা শিথিল ছিল। দাদা ওই কোঠাতেই সাউথ ক্লাবে যুক্ত হয়ে পড়ে। অল্প দিনের মধ্যেই দাদা টেনিস খেলাটা রপ্ত করে নেয়। বিচারকের শুটিংয়ের সময় প্রভাতদা তো দাদার টেকনিক দেখে চমকে যায়। পরে যখন শুনলেন খেলাটা শেখবার জন্য দাদা ক্লাবের সদস্য হয়েছে, নিয়মিত ক্লাবে যায়, প্র্যাকটিস করে, তখন সকলকে বলেছিলেন, এখানেই উত্তম অদ্বিতীয়, কারো সঙ্গে ওর নিষ্ঠা আন্তরিকতাকে মেলানো যায় না। যেখানে আমরা চাই 10%, উত্তম সেখানে 100% আমাদের হাতে তুলে দিয়ে চমকে দেয়। ছোট হলেও আমাদের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে উত্তম। আরও পরে বেশ কয়েকবার দাদার সঙ্গে সাউথ ক্লাবে গেছি। তখন তো দাদা চৌখস হয়ে উঠেছে। দেখতাম 4-5টা গেম খেলছে, উঠে নেমে খেলার সময় থার্ড কোর্ট বলও ফেলছে। ক্লান্ত শরীর এড়িয়ে যখন খেলা শেষে বিশ্রাম নিত, দেখতাম ঘামে ভিজে গেছে সারা শরীর। ক্লান্ত মুখখানিতে হাসির প্রলেপ এনে বলতো, আমরা আর কতটুকু খেলার দম পাই? সারাদিন স্টুডিওতে হাড় ভাঙা খাটুনি, তারপরও কি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করা যায়? তবে ইদানিং লক্ষ্য করছি টেনিস খেললে শরীরটা একটু ফিট থাকে। সে সময় লক্ষ্য করেছিলাম টেনিস খেলাটা দাদার শরীরের ওপর কতখানি প্রভাব ফেলেছিল। দাদা বেশ কিছুটা ওজন কমিয়ে ফেলেছিল টেনিস খেলে। বেশ ঝরঝরে হয়ে উঠছিল ওর শরীর। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।